গল্পের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে বাথরুমে গোসল করছিল। যখন সে গোসল করে বাথরুম থেকে বের হয় তখন মুখে অদ্ভুত মুখোশ পরে থাকা কিছু লোক বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এই মেয়েটি, এই লোকেরা আসলে কারা এবং তারা মেয়েটির সঙ্গে কি করছে চলুন জানি। তাহলে গল্পের শুরুতে আমাদের ফারহানা নামের একজন মহিলাকে দেখানো হয় যে একটি মুসলিম পরিবার থেকে এসেছে। এছাড়াও ফারহানার বিয়ে হয়ে গেছে। ফারহানার স্বামী এবং তার শ্বশুর ছোট্ট একটি দোকান চালায়, যেখানে ফারহানার স্বামী শ্রমিক হিসাবেও কাজ করে। বর্তমান সময়ে এই দোকান তেমন চলে না, কিন্তু এক সময় এই দোকান এত ভালো চলতো যে এই আয়ের মাধ্যমে ফারহানার বাবা তার 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন। এছাড়াও ফারহানার স্বামী খুবই সরল সাধারণ একজন মানুষ। এখন বাড়ির এমন অবস্থা দেখে ফারহানা তার বাবার কাছে জিজ্ঞেস করে যে যদি আপনি বলেন তাহলে আমি কি কোনো চাকরি করতে পারি। কিন্তু ফারহানার বাবা পুরনো চিন্তা ভাবনার মানুষ ছিলেন। তিনি বাড়ির মহিলাদের বাইরে কাজ করা মোটেও পছন্দ করতেন না। এমনকি ফারহানার চাকরি করার চিন্তাও তাদের কাছে ঠিক ছিল না। এখন কোনো উপায় না দেখে ফারহানা তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার চায় যাতে বাড়ির খরচ চলতে পারে। তারপর সে করিমের সঙ্গে তার এক বন্ধুর বিয়েতে যায়, যে একজন খ্রিস্টান। এখানে ফারহানা সবাইকে দেখে ভাবছিল যে শেষ পর্যন্ত এই লোকদের মতো সেও তো কাজ করতে পারে। ফারহানা এই চাকরির ইন্টারভিউ সম্পর্কে করিমকে বলে। পরের দিন ফারহানাকে নিয়ে সেখানে পৌঁছায় এবং এই ইন্টারভিউ দেওয়ার পর ফারহানা যখন বাইরে বের হয় তখন করিমকে বলে যে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছে। এই কথায় করিম খুব খুশি হয়। এছাড়া সে আর কিছু করতেও পারে না। এদিকে ফারহানা নিজের জন্য একটি পার্স কেনে। সে এই চাকরির জন্য খুবই উত্তেজিত ছিল। পরের দৃশ্যে যখন ফারহানা চাকরিতে যাওয়ার জন্য তৈরি হয় তখন এই বিষয়টি তার বাবার মোটেও পছন্দ হয় না। আসলে এখানে একটি ক্রেডিট কার্ড বিক্রির কেন্দ্র আছে, যার সম্পর্কে ফারহানা সবকিছু বলা এবং শেখানো হয়। তারপর প্রশিক্ষণ শেষ হওয়ার পর ফারহানা প্রথমবার ভয়ে ভয়ে একজন গ্রাহকের সঙ্গে কথা বলে। এখানে সে খুব সহজেই তাকে সবকিছু বুঝিয়ে তার প্রথম ক্রেডিট কার্ড বিক্রি করে ফেলে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরি করার কারণ তার মধ্যে একটি আলাদা আত্মবিশ্বাস এসে যায়। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এই চাকরি করার কারণে তার মধ্যে একটি আলাদা আত্মবিশ্বাস এসে যায়। এখনকার বেতন এবং ইনসেনটিভের কারণে ফারহানার বাড়িও খুব ভালোভাবে চলতে থাকে। কিন্তু তার অফিস বিল্ডিং এর উপরের তলায় আরেকটি বিভাগও রয়েছে, যেখানে কাজ করা মেয়েদের এই জায়গায় থেকে অনেক বেশি ইনসেনটিভ পাওয়া যায়। এছাড়াও সেই মেয়েরা গাড়িতে করে অফিসে আসে এবং তাদের কাছে আইফোনও থাকে। এখন এটা দেখে ফারহানারও মন চায় যে সে সেই জায়গায় কাজ করুক। তাই যখন তার বন্ধু নৃত্যাও সেই বিভাগে চলে যায় তখন ফারহানা তাকে বলে যে বন্ধু, আমাকেও একটা কাজ জোগাড় করে দাও। একদিন হঠাৎ ফারহানার সন্তানের শরীর খুব খারাপ হয়ে যায়। আসলে তার শ্বাস নিতে খুব সমস্যা হচ্ছিল। তাকে নিয়ে তারা তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছায়, যেখানে ডাক্তার বলেন যে এই শিশুর ফুসফুসে কিছু সমস্যা হয়েছে। তাই ফারহানা নৃত্যার কাছে তার এই সমস্যার কথা বলে অনুরোধ করে যে দয়া করে আমাকে তোমার অফিসে একটা চাকরি জোগাড় করে দাও। অনিচ্ছা সত্ত্বেও নৃত্যা তাকে তার বসের কাছে নিয়ে যায়, যিনি নৃত্যাকে বলেন যে তুমি ফারহানাকে এই কাজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দাও। এখানে একরকম ভাবে আমাদের লোকদের সঙ্গে অশ্লীল কথা বলতে হয়। যত বেশি সময় তুমি কোনো গ্রাহকের সঙ্গে কথা বলবে তত বেশি টাকা পাবে। এছাড়া এখানে কিছু নিয়ম আছে, যেমন তুমি কোনো গ্রাহককে নিজের সম্পর্কে কিছুই বলতে পারবে না, এমনকি তোমার আসল নামও না। যার কথা শুনে ফারহানার খুব খারাপ লাগে। এমনকি যখন সে বাড়ি যাচ্ছিল তখন তার মনে হয় যেন সবাই তাকে ভুল দৃষ্টিতে দেখছে। তাই সে মনস্থির করে যে সে তার পুরনো চাকরিতেই থাকবে। কিন্তু যখন সে তার স্বামীকে বলে যে আজ একজন গ্রাহক আমার সঙ্গে খুব খারাপভাবে কথা বলেছে, করিম হেসে তাকে বলে, আরে এত ভয় পাওয়ার কি আছে, এটা তো চাকরির অংশ। যেমন আমি প্রতিদিন আমার দোকানের লোকদের পায়ে চপ্পল এবং জুতা পরিয়ে দিই, কিন্তু আমি এখন এটার অভ্যাস করে ফেলেছি। করিমের এই কথায় ফারহানার কিছুটা সাহস ফিরে আসে। তাই সে আবার সেই অফিসে পৌঁছে যায়, যেখানে সে নিত্যার কাছে জিজ্ঞাসা করে যে শেষ পর্যন্ত এই লোকেরা এমন কথা কেন বলে। এছাড়া মেয়েরা এখানে কিভাবে কাজ করতে পারে, এটা তো ভুল। যখন তার কাছে অনেক অদ্ভুত অদ্ভুত লোকের ফোন আসে। এই অফিসে সোফিয়া নামের একটি মেয়েও কাজ করে, যে সবচেয়ে বেশি কথা বলে, সব সময় শীর্ষে থাকে। যাই হোক, পরের দিনেও ফারহানার সংগ্রাম চলতে থাকে। সে কোনো ক্লায়েন্টের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না। এখানে যে লোকটি ফারহানাকে ফোন করেছিল তার নাম ছিল ডেলন, কিন্তু সে তার নাম ফারহানাকে বলে না। ফারহানাও নিয়ম অনুযায়ী তাকে তার নাম ঈশা বলে, যার পরে ফারহানা এবং ডেলনের মধ্যে প্রতিদিন দীর্ঘ দীর্ঘ কথাবার্তা শুরু হয়। ফলে তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়। ডেলনের এই কথা ফারহানার খুব ভালো লাগে এবং সে এই চাকরি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন এমনভাবে ফারহানার সঙ্গে কথা বলার সময় ডেলন ফারহানার কথা থেকে জানতে পারে যে সে একজন মুসলিম। কারণ তার জানা ছিল যে ডেলন এবং ফারহানার মধ্যে কিছু তো নিশ্চিতভাবে শুরু হয়েছে।
ডিলন ফারহানাকে বলে যে এখন তো রমজান মাস চলছে, তাহলে তুমি তো রোজা রেখে এত কথা কিভাবে বলতে পারো। সে ফারহানাকে বিশ্রাম করতে বলে। এই সময় বাড়ি যাওয়ার পথে মেট্রো স্টেশনে ফারহানা একজন ভিখারির কাছে ঈশা নামের একটি প্যাকেট দেখে, যার সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই ভিখারি বলে যে এটা একটা লোক আমাকে দিয়ে গেছে। সে বলেছে এটা ঈশা নামের একটি মেয়েকে দেওয়ার জন্য, এবং সঙ্গে সে এটাও বলেছে যে সে তাকে খুঁজে বের করবে। সে এখন সবকিছু ভুলে গেছে। কিন্তু পরের দিন অফিসে যাওয়ার সময় ফারহানার কাছে ডিলনের ফোন আসে না, যার ফলে সে চিন্তিত হয়ে পড়ে যে তার সঙ্গীর কি হয়েছে। তার কাছে একটা না বিভিন্ন লোকের ফোন আসছিল, যেগুলো সে কেটে দিচ্ছিল। ফারহানা 2 দিন অপেক্ষা করে। এছাড়াও সে সোফিয়াকে তার আধার কার্ড দেয়, যাতে সে ফারহানার জন্য একটি সিম নিয়ে নেয়। এরপর ফারহানা একটি সংবাদপত্রে একটি শিরোনাম দেখে, যেখানে লেখা ছিল যে একজন সঙ্গীত শিল্পীর দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে। যে কোনো একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। সে বলে যে আমার ফোন খারাপ হয়ে গেছিল, এই কারণে আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, আমাকে মাফ করে দাও। ফারহানা তাকে বলে যে আমার তো মনে হয়েছিল তোমার কিছু হয়ে গেছে, এবং এই শিক্ষা থেকে আমি বুঝেছি যে জীবন খুব ছোট, এতে যে কারো যে কোনো কিছু হতে পারে। এখানে তার কথা শুনে ডেলন প্রথমে তাকে তার নাম বলে এবং বলে যে আমি তোমার সঙ্গে কাল ঈদের দিন মিলিত হতে চাই, যার জন্য ফারহানা রাজি হয়ে যায় এবং তাকে বলে যে আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসব। এখন তাদের এই মিটিং এর কথা কিভাবে যেন করিমেরও জানা হয়ে যায়। সন্ধ্যায় বাড়ির সবাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। এই সময় ফারহানা শরীর খারাপের অজুহাত দেখিয়ে বাড়ি থেকে যাওয়ার জন্য অস্বীকার করে। তারপর সবাই চলে যাওয়ার পর সে একটি টিফিনে বিরিয়ানি প্যাক করে ডেলনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। তখনই হঠাৎ ফারহানার কাছে নৃত্যার ফোন আসে। তাকে বলে যে সোফিয়া তার ক্লায়েন্টের সঙ্গে বাইরেও দেখা করে, যে তাকে একটি হোটেলের ঘরে নিয়ে গিয়েছিল, যেখানে আরো লোক ছিল, তারাও সোফিয়ার সঙ্গে মজা করতে চেয়েছিল। আসলে মুভির শুরুতে এই দৃশ্যটি দেখানো হয়েছিল। এখন এই কথা শুনে ফারহানার পায়ের নিচের মাটি সরে যায় এবং সে সেই বিরিয়ানির টিফিনটি সেখানেই রেখে বাড়ি ফিরে আসে, কারণ তারও কেস সোফিয়ার মতো হতে পারত। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে তখন সেখানে পুলিশের লোকেরা উপস্থিত ছিল, যারা সোফিয়ার জন্য এসেছিল, কারণ সোফিয়ার পার্স থেকে তাদের ফারহানার আধার কার্ড পাওয়া গেছে, যা সে সোফিয়ার কাছ থেকে ফেরত নিতে ভুলে গিয়েছিল। আপাতত পুলিশ ফারহানার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে চলে যায় এবং ফারহানার ফোন সম্পর্কে জানার পর এবং এইসব শুনে করিম তাকে বলে যে তুমি যদি এমন হঠাৎ চাকরিতে যাওয়া ছেড়ে দাও, তাহলে লোকেরা ভাববে যে তুমি কিছু করেছো, তাই তোমাকে সেখানে অবশ্যই যেতে হবে। করিমের কথা মেনে ফারহানা আবার অফিসে যায়, যেখানে সোফিয়ার জায়গায় এখন অন্য মেয়েরা কাজ করছে। এছাড়াও তাদের সবাইকে নিরাপত্তার জন্য পেপার স্প্রেও দেওয়া হয়। এরপর সবাই তাদের কাজে লেগে যায়। এই সময় ডেলনের ফোন ফারহানার কাছে আসে, যার সঙ্গে ফারহানা খুব পেশাদার ভঙ্গিতে কথা বলার চেষ্টা করে। ডেলন ফারহানাকে জিজ্ঞাসা করে যে গতকাল তুমি আমার সঙ্গে দেখা করতে কেন আসোনি। তারপর একদিন ডেলন সম্পর্কে কথা বলার সময় নৃত্যা ফারহানাকে বলে যে তোমার তার সঙ্গে আগে সবকিছু বুঝে নেওয়া উচিত ছিল, তার সঙ্গে এমন রূঢ়ভাবে আচরণ করা উচিত ছিল না। যদি এখন তার ফোন আসে তাহলে তুমি আগে তাকে সবকিছু ভালোভাবে বোঝাও। তখনই হঠাৎ ডেলনের ফোন আসে। ফারহানা কিছু বলার আগে সে ফারহানাকে বলে যে তুমি ভাবছো যে তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাহলে আমি তোমার সঙ্গে জানতে পারবো না। গতদিন যখন আমি তোমাকে ফোন করিনি, তখন আমি তোমার পিছু নিচ্ছিলাম। এখানে ডেলন ফারহানার আসল নাম ধরে ডাকে তাকে। এছাড়াও সে তার অফিস থেকে বাড়ি পর্যন্ত ঠিকানাও জেনে ফেলেছে। সে বলে যে আমি ততক্ষণ তোমাকে অনুসরণ করব যতক্ষণ না তুমি শিক্ষা নিয়ে নিজ থেকে আমার সঙ্গে দেখা করতে আসো। ডেলনের এইসব কথা শুনে ফারহানা পুরোপুরি ভয় পেয়ে যায়। এদিকে বাড়িতে পৌঁছাতেই সেখানে ঈশা নামের একটি পার্সেল এসে থাকে। এটা দেখে করিম এটি ফিরিয়ে দিয়ে বলে যে এই ঠিকানায় ঈশা নামের কোনো মেয়ে থাকে না। পরের দিন অফিসে ফারহানার কাছে ডেলন আবার ফোন করে। তখন সে ডেলনকে বলে যে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। ডেলন বলে যে তুমি ইচ্ছা মতো অভিযোগ করো, এবং একটা জিনিস মনে রেখো, আমার কাছে তোমার সব কল রেকর্ডিং আছে, যা আমি তোমার স্বামী এবং পরিবারের লোকদেরকে দেখিয়ে দেব। এটা শুনে ফারহানার মোটেও বোঝার উপায় থাকে না যে সে কি করবে। বাড়ি পৌঁছে সে এই বিষয়ে করিমের কাছে প্রশ্ন করে যে যদি তোমার আমার উপর সন্দেহ ছিল, তাহলে আমাকে চাকরিতে কেন পাঠালে। উত্তরে করিম তাকে সেই বিরিয়ানির টিফিন দেখিয়ে বলে যে সেদিনও আমি তোমার পিছু নিয়েছিলাম, যেখানে আমি বুঝে গিয়েছিলাম যে তুমি সত্যি বলছিলে। এদিকে বিবেক জানতে পারে যে ডিলন ফারহানাকে কিভাবে হয়রানি করছে, তাই সে এমন একটা ব্যবস্থা করে যে ডিলনের ফোন ফারহানা ছাড়া অন্য সব মেয়েদের কাছে যায়। এই বিষয়ে ডিলন পুরোপুরি হতবাক হয়ে যায়, তাই সে পরের দিন ফারহানাকে ফোন করে।
তারপর সে করিমের ফোন চুরি করে ফারহানাকে ফোন করে বলে যে তোমার স্বামীকে আমি শাস্তি দিয়েছি, যা তোমার পাওয়া উচিত ছিল। বাকি তুমি চিন্তা করো না, কারণ সে বেঁচে গেছে এবং হাসপাতালে আছে। এটা শুনে সে তৎক্ষণাৎ করিমকে দেখতে হাসপাতালে পৌঁছায়। সে সেই মোবাইল ফোনের মাধ্যমে সেই দোকানে পৌঁছে যেখান থেকে এটি কেনা হয়েছিল। এখান থেকে ফারহানা ডেলনের ক্রেডিট কার্ডের তথ্য জানতে পারে, যা সেই ব্যাংকের যার অফিসে ফারহানা আগেও কাজ করত। তারপর সেখানকার টেকনিশিয়ানের সাহায্যে নৃত্যা তার আরও সাহায্য করে। সেখানে তৎক্ষণাৎ পৌঁছে ফারহানা অবশেষে ডেলনকে খুঁজে বের করে, যেখানে নৃত্যা ফারহানাকে একটি ভুয়ো ফোন করে তাকে চিনতে সাহায্য করে। তারপর ফারহানা তার মুখে মেকআপ পরে ডেলনের ফোন চুরি করতে যায়, কারণ সেখানে সব কল রেকর্ডিং ছিল। কিন্তু ফারহানা ফোন নেওয়ার আগেই ডেলন তাকে চিনে ফেলে এবং তার হাত ধরে ফেলে, যা দেখে ফারহানা তার চোখে পেপার স্প্রে ছিটিয়ে পালিয়ে যায়। তারপর সে সেই ফোনের লক খোলার জন্য একটি দোকানে যায়, যা খোলার পর সে তার সব কল রেকর্ডিং দেখে ফেলে, যে জিনিস নিয়ে রাতেও ফারহানাকে হয়রানি করা হচ্ছিল, যার ফলে সে খুব ভয় পেয়ে যায়। এমনকি যখন সে করিমের কাছে যায় তখন তার হাত কাঁপছিল এবং সে পুরো চায়ের কাপ সেখানে ফেলে দেয়। এর সঙ্গে এই দৃশ্য এখানে শেষ হয়। তখন সে পিছন থেকে একজন মহিলাকে ফারহানা ভেবে ছুঁয়ে ফেলে, কিন্তু ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলা ডেলনকে একটি জোরে চড় মেরে দেয় এবং এই কারণে সেখানে সবাই ডেলনকে খুব অদ্ভুতভাবে দেখছিল। এখানে সে তার অপমান খুব অনুভব করে, কিন্তু তবুও সে ফারহানার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু সেও আসেনি। এবং পরের দিন হঠাৎ সে ডিলনের সঙ্গে ঠিকমতো কথা বলা বন্ধ করে দেয়। তাই ডিলন এখন এই সব কিছুতে বিরক্ত হয়ে গিয়েছিল। আমি লোকেশন পাঠাচ্ছি, তাকে এখানে এসে নিয়ে যাও। এদিকে সে ফারহানাকে দেখে বলে যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম এবং আমি আমাদের প্রথম মিলনের জন্য সবকিছু ভেবে রেখেছিলাম। এই সময় এখানে করিম আসে। সে ফারহানাকে এখানে দেখে হতবাক হয়ে যায়। করিমও রাগ করেনি এবং তার স্ত্রীর সমস্যা বুঝেছে। তারপর সে তাকে তার পরিচিত একজন মহিলা পুলিশের কাছে নিয়ে যায়। সেখান থেকে তারা পরিকল্পনা করে যে কাল ফারহানা ডেলনের সঙ্গে দেখা করতে যাবে। ফারহানাও বিবেকের মাধ্যমে সবকিছু পরিকল্পনা করে ফেলে। এখানে এই গল্পের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে বিশেষ করে মেয়েদের কোনো অপরিচিত ব্যক্তির ওপর এমন চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়, যতই তারা তাকে সঠিক এবং ভালো মনে করুক না কেন। কারণ আজকালও আমরা আমাদের চারপাশে এমন অনেক কেস দেখতে পাই